আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব রাইডার্স টু দ্য সি। এই যে ওয়ান অ্যাক্ট প্লেটা তোমাদের সিলেবাসে রয়েছে, এই ওয়ান অ্যাক্ট প্লেটা নিয়ে আমি আলোচনা করব। মূলত এটা এক ধরনের ট্র্যাজেডি এবং এটাকে বলা হয় ওয়ান অ্যাক্ট প্লে। ট্র্যাজেডি মানে আমরা জানি যে গল্পের শেষে একটা বিয়োগান্তক ব্যাপার। এই গল্পের মধ্যে বা এই নাটকের মধ্যে আমরা এক মায়ের সন্তান হারানোর ব্যথা এবং এক সমুদ্রকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রা এবং সমুদ্রে তাদের এক অসহায় মায়ের সন্তান হারানোর যে কষ্ট, সে কষ্টটাই গোটা নাটকের মধ্যে ফুটে উঠবে। এটা এক ধরনের অনেক প্লে। অনেক প্লে মানে হচ্ছে এক ধরনের শর্ট ড্রামাটিক ওয়ার্ক, যেটা যার মধ্যে মূলত একটাই দৃশ্য থাকে, অর্থাৎ পুরো কাহিনীটা একটাই দৃশ্যের মধ্যে হবে। অর্থাৎ নাটক একবার কোনো বিরতিহীন হবে, অর্থাৎ ছোট্ট একটা অংশের মধ্যে হবে, মাল্টিপল অ্যাক্টের মধ্যে থাকবে না। মূলত এটা পুরো একটা সিঙ্গেল এপিসোডের মধ্যে দিয়ে পুরো স্টোরিটা সম্পূর্ণ হয়ে যাবে। আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো যে অত্যন্ত ছোট, অর্থাৎ 15 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এই নাটকটা কিন্তু শেষ হয়ে যাবে। যদি তোমাদেরকে এটা যদি আমি পড়ে শোনাই, ইংলিশটা পড়ে শোনাই, হয়তো 1 ঘন্টার মধ্যে কিন্তু এটাকে বলে ফেলা সম্ভব। এর মধ্যে ক্যারেক্টার সংখ্যা অত্যন্ত লিমিটেড থাকবে, অত্যন্ত অল্প সংখ্যক ক্যারেক্টার থাকবে। সিঙ্গেল সেটিং, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করেই পুরো নাটকটা প্রত্যাবর্তন হবে। এবং এর মধ্যে আমরা টাইম, প্লেস, অ্যাকশন এগুলো নিয়ে আমরা একটা কি দেখতে পাবো, এগুলো নিয়ে আমরা একটা মেলবন্ধন বা আমরা একটা ইউনিটি দেখতে পাবো। আমরা যদি দেখি তো মূলত এই গল্পটার যে সেটিং, এটা আমরা ফিজিক্যাল সেটিং যেটা বলবো, একটা কটেজ, অ্যারান আইল্যান্ডের একটা কটেজ, যেটা কিনা আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত, পশ্চিম উপকূল থেকে দূরবর্তী জায়গায় অবস্থিত। এবং মূলত দিস আইল্যান্ডস আর নোন ফর দেয়ার হার্স ওয়েদার, মানে একেবারে তোমার খারাপ আবহাওয়া, পাথুরে ভূমি, এ সমস্ত কিছুর জন্য বিখ্যাত বা পরিচিত ছিল। আর এর ইন্টেরিয়র সেটিং এ যদি আমি যাই, তো এই গোটা নাটকটা একটা কুটিরের মধ্যেই নাটকটা সীমাবদ্ধ আছে। অর্থাৎ কুটিরেই আমরা নাটকটাকে দেখতে পাবো, একটা কুটিরে বসেই গোটা গল্পটাকে আমরা দেখতে পাবো। কুটির থেকে সমুদ্রে যাওয়া বা সমুদ্র থেকে কুটিরে আসা, এর মধ্যেই গোটা নাটকের সীমাবদ্ধতা থাকবে। আমরা দেখতে পাবো একটা টেবিল, একটা স্টুল, একটা স্পিনিং হুইল অর্থাৎ একটা চরকা দেখতে পাবো, কিছু নেট দেখতে পাবো বা আদার হাউস হোল্ড আইটেমস, বিভিন্ন বাড়ির জিনিসপত্র আমরা দেখতে পাবো। এরকম বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাবো। এবং আমরা নাটকটা পড়ার সময় আমরা সিন নিয়ে আলোচনা করব, তখন আমরা সেই জায়গাতে কিছু জিনিস আমরা বলবো। এবং দেখো এইটা যে এই যে সিম্বলিক যে সেটিংটা আছে, সিম্বলিক সেটিংটা হচ্ছে সমুদ্র। আমি আগেই বললাম যে আনসিন, সমুদ্রটাকে দেখা যাবে না, বাট এটাকে কিন্তু সব সময়ের জন্য কিন্তু সমুদ্রের প্রসঙ্গ উঠে কিন্তু আসবে এই নাটকটার মধ্যে। আমরা এই নাটকটার মধ্যে আমরা মৃত্যু দেখতে পাবো, ভাগ্যের পরিহাস দেখতে পাবো। কটেজের সঙ্গে আমরা সমুদ্রের একটা পার্থক্য রূপায়ণ করতে পারবো। মূলত এই যে নাটকটা প্রথমত 1902 সালে লেখা হয়েছিল এবং প্রথম এটা পারফর্ম হয়েছিল 25শে ফেব্রুয়ারি 1904 সাল এক মলেসওয়ার্থ হল, অর্থাৎ মলেসওয়ার্থ হলে, ডাবলিনের মলেসওয়ার্থ হলে এটা প্রথম পারফর্ম হয়েছিল, প্রথম মঞ্চস্থ হয়েছিল, যেটা কিনা আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটির দ্বারা এটা হয়েছিল। মূলত এটা ইংলিশ ভাষায় লেখা আছে, যার মধ্যে হাইবার্নো ইংলিশ, যেটাকে আমরা বলি আইরিশ ইনফ্লুয়েন্স ইংলিশ, সেটা লেখা হবে, বা ওই আয়ারল্যান্ডের কিছু ইডিয়ামস এই নাটকের মধ্যে আমরা দেখতে পাবো। এটা প্রথম প্রকাশিত হয়েছিল সামহেইন নামক একটা আয়ারল্যান্ড একটা সাহিত্য পত্রিকায় 1903 সালে এটা প্রথম প্রকাশিত হয়েছিল। এই নাটকের মধ্যে আমরা কিছু ক্যারেক্টার্স দেখতে পাবো। প্রথমত মাউরিয়া, একজন গ্রিপ স্ট্রাইকেন উইডো,
অর্থাৎ দুঃখ দুর্দশাগ্রস্ত বা শোকাহত একজন বিধবা মহিলা অ্যান্ড মাদার অফ 8 চিলড্রেন এবং 8 সন্তানের মা নোরা ক্যাথলিন, দুজন মেয়ে ছিল। বার্টলে, শন, সিমাস, স্টেফেন, প্যাচ এবং মাইকেল ছিল তাদের ছেলে। এবং এই 6টা ছেলেকেই সে সমুদ্রে হারিয়ে ফেলবে। আর এই সমুদ্রে হারানো নিয়েই তার শেষ ছেলে বার্টলে, সে যখন সমুদ্রে যাচ্ছে এবং তার সমুদ্রে যাওয়াকে কেন্দ্র করেই এই গোটা নাটকটা। এবং মাইকেল তার আগে, অর্থাৎ বার্টলের আগে মাইকেল সমুদ্রে গিয়েছে এবং সেও সমুদ্রে গিয়ে হারিয়ে গিয়েছে বা তার প্রাণ হারিয়েছে, এমন বিষয়কে কেন্দ্র করেই এই পুরো নাটকটা সীমাবদ্ধ থাকবে। ক্যাথলিন আমরা দেখতে পাবো মাউরিয়ার বড় মেয়ে, যার বয়স মোটামুটি 18 বছর, 20 ইয়ার্স, 20 বছর বয়স। সে সম্ভবত সবসময় তার মায়ের কাছ থেকে তার ভাই মাইকেলের মারা যাওয়ার খবর বা মৃত মাইকেলের যে মারা যাওয়ার সময় তার গায়ে যে পোশাক ছিল, সেই পোশাকটা ডনিগালে ভেসে এসেছিল। সেইটা ডনিগাল নামক একটা দ্বীপে ভেসে এসেছিল। সেই পোশাকের বিষয়টা তার মায়ের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে। আর নোরা ছিল মাউরিয়ার ছোট্ট মেয়ে, সে সবসময় তাকে তার মাকে তার মায়ের কাজে হেল্প করত। বার্টলে ছিল মাউরিয়ার সবচেয়ে ছোট্ট এবং একমাত্র জীবন্ত ছেলে, যে কিনা গল্পের অর্থাৎ এই নাটকের শেষে মারা যায়। মাউরিয়ার শান ছেলেগুলোকে কে, এটা আমি বলে দিয়েছি। আমরা এখানে একটা প্রিস্ট বা পুরোহিতের নাম পাবো, যে পুরোহিতটাকে নাটকে কোথাও কোনোবার দেখা যাবে না। শুধুমাত্র আমরা ক্যাথলিন এবং নোরা এই প্রিস্টের বলা কিছু কথাকে কোট করে বলবে, এটাই আমরা এই নাটকের মধ্যে দেখতে পাবো। ইমন সিমন, স্টিফেন ফিটি এবং কলাম শন নামক আমরা তার কিছু প্রতিবেশী বা আমরা তার কিছু বার্টলের কিছু বন্ধু, প্রতিবেশী হতে পারে বা বার্টলের কিছু বন্ধু হতে পারে, তাদেরকে আমরা এই নাটকের মধ্যে দেখতে পাবো। আমরা যদি এই নাটকের ব্যাকগ্রাউন্ডের বিষয়ে আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে জেমস হিঞ্চ 1897 সালে ডব্লিউ.বি. ইয়েটসের দ্বারা অনুপ্রাণিত হয় এবং অ্যারান আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1898 সালে তিনি অ্যারান আইল্যান্ডে যান এবং সেখানকার কৃষক, জেলে বা অন্যান্য মানুষদের সাথে তাদের কুটিরে তিনি রাত্রি যাপন করেন। এই রাত্রি যাপনের সময় মূলত তিনি ওই অ্যারান আইল্যান্ডে ছিলেন। আমরা বলতে পারি 1903 সাল পর্যন্ত প্রায় 6 বছর তিনি অ্যারান আইল্যান্ডে ছিলেন। এই সময় তিনি তাদের কঠিন সংগ্রামী জীবন পর্যবেক্ষণ করেন। যে সমুদ্র একবারে তাদের কাছে জীবিকা নির্বাহের প্রতীক হয়ে উঠেছিল, সেই সমুদ্রকে জেমস নিজে তোকে ধ্বংসের প্রতীক হিসাবে দেখেছিলেন। অ্যারান আইল্যান্ড মূলত ইনিসমোর, ইনিসম্যান এবং ইনিশার এই 3টি দ্বীপ নিয়ে গঠিত, যা মূলত আয়ারল্যান্ড থেকে পশ্চিম উপকূলে 30 মাইল দূরে গার্লস ওয়ে সাগরে থেকে মোটামুটি 30 মাইল দূরে অবস্থিত ছিল। এই অ্যারান আইল্যান্ডে থাকার সময় তিনি ইনিসম্যান দ্বীপের এক ব্যক্তির মৃতদেহ ডনিগাল দ্বীপে ভেসে আসতে দেখেছিলেন। আর এই ঘটনার দ্বারা তিনি তীব্রভাবে বা গভীরভাবে তিনি বিচলিত হয়েছিলেন এবং আজকের এই নাটকটি, আজকের এই প্লেটি তিনি অনেক প্লেটে তিনি রচনা করেছিলেন। আমরা এই যে পুরো নাটক, সেই নাটকের বিষয়ে এই যে ওভারভিউ তোমাদেরকে আমি দিয়ে দিলাম, যে নাটকের বিষয়ে বিস্তারিত ডিটেলস আলোচনা প্রত্যেকটা দিলাম। এরপরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রত্যেকটা লাইন বাই লাইন। আমি আজকে অত্যন্ত অল্প সংখ্যক লাইন নিয়ে তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। লাইন বাই লাইন বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। দেখো, তোমাদের নাটকটা ঠিক এইভাবে শুরু হচ্ছে। প্রথমে সিনে বলা রয়েছে অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, অর্থাৎ পশ্চিম আয়ারল্যান্ডের একটা দ্বীপে এই নাটকের পুরো সিনটা।
নাটকটা যখন শুরু হচ্ছে, অর্থাৎ এই ওয়ান অ্যাক্ট প্লেটা যখন শুরু হচ্ছে, তখন একটা রান্নাঘরের সিন দিয়ে নাটকটা শুরু হচ্ছে। কটেজ কিচেন, একটা কুড়ে ঘরের রান্নাঘর, উইথ নেটস, কিছু জাল ছিল। যেহেতু তারা নৌকা, যেহেতু তারা সমুদ্র থেকে মাছ শিকার করে বা মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করত। তারপরে ওয়াইল স্কিনস, স্পিনিং হুইল মানে চরকা ছিল, জামা কাপড় বোনার যে চরকা। সাম নিউ বোর্ডস, কিছু নতুন বোর্ড ছিল। স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, দেওয়ালে হেলান দিয়ে রাখা ছিল। এখন এই যে ওয়াইল স্কিন, এই ওয়াইল স্কিন বিষয়টা আসলে কি? ওয়াইল স্কিন হচ্ছে এক ধরনের ক্লথস which have been made waterproof by soaking it in oil। অর্থাৎ ওয়াইল স্কিন হচ্ছে এক ধরনের পোশাক যেটা তোমার তেল দিয়ে, বারবার তেল দিয়ে সেটাকে ভিজিয়ে ভিজিয়ে ওয়াটারপ্রুফ বানানো হয়, যাতে ওর মধ্যে জল প্রবেশ করতে না পারে। ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20, ক্যাথলিন যার বয়স ছিল প্রায় 20 বছর, ফিনিশেস নিডিং। নিডিং মানে হচ্ছে এখানে নিডিং কেক, অর্থাৎ কেকের যে আটা মাখানো সেটা শেষ করেছিল। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন, এবং ওই যে কেকের যে নিডটা অর্থাৎ যে আটাটা মাখানো আটাটা, সেটাকে রেখেছিল কোথায়? একটা পট ওভেনে, বাই দ্য ফায়ার, আগুনের পাশে একটা পট ওভেনে রেখেছিল। দেন উইপস আর হ্যান্ডস, তারপরে সে তার হাত মুছেছিল। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং সে আবারও ওই চক্রার চাকাটা ঘোরানোর জন্য ঘোরাতে শুরু করে। নোরা, আ ইয়াং গার্ল, নোরা ছিল একটা ইয়াং গার্ল, পুটস হার হেড ইন অ্যাট দ্য উইন্ডো, অর্থাৎ দরজা থেকে মাথা বাঁকিয়ে, যে ভেতরের দিকে মাথা বাঁকিয়ে দেখে। নোরাকে, ক্যাথলিনকে এ বিষয়ে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। এবার মাথা বেঁকিয়ে, অর্থাৎ ঘরের ভেতরের দিকে মাথা বেঁকিয়ে বলছে, ইনা লো ভয়েস, মৃদু কণ্ঠে বলছে, হোয়ার ইজ সি, সে কোথায়? ক্যাথলিন বলছে, সি ইজ লাইং ডাউন, গড হেল্প হার, সে নিচে শুয়ে রয়েছে, ঈশ্বর তাকে সাহায্য করুক। অ্যান্ড মেবি স্লিপিং, সম্ভবত ঘুমোচ্ছে। ইফ সি ইজ এবল, যদি সম্ভব হয়, যদি পারে, সে হয়তো ঘুমোচ্ছে। এরপরে নোরা কামস ইন সফটলি, নোরা আস্তে আস্তে ভেতরে ঢুকে আসলো। অ্যান্ড টেক্স আ বান্ডেল ফ্রম আন্ডার দ্য শাল, এবং তার শালের ভেতর থেকে একটা কাপড়ের বান্ডিল সে বের করে আনলো। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, এবার ক্যাথলিন এমতো অবস্থায় যে চরকার চাকা, সে চাকাটাকে জোরে জোরে ঘোরাতে শুরু করে। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, বলছে এই বান্ডেলটার মধ্যে কি আছে রে? নোরা বলছে, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, ইয়াং প্রিস্ট তার সঙ্গে করে এটাকে নিয়ে এসেছিল। ইটস এ শার্ট, এখানে একটা শার্ট আছে। অ্যান্ড আ প্লেন স্টকিং, এবং একটা সাধারণ মোজা রয়েছে। ওয়ার গট অফ, যেটাকে খুলে নেওয়া হয়েছিল। এ ড্রাউন্ড ম্যান, একটা ডুবে যাওয়া মানুষের শরীর থেকে। ইন ডনেগালের, তবে এই জায়গাগুলো নিয়ে কিন্তু ইম্পর্টেন্স কিছু তোমাদের প্রশ্ন আছে, যে ওই বান্ডেলের ভেতরে কি ছিল, কি কি ছিল, সেটা কোথায় পাওয়া গিয়েছিল, ডনেগালে কার গা থেকে খোলা হয়েছিল, একটা ডনেগালে একটা মৃতদেহ ভেসে এসেছিল, তার গা থেকে খোলা হয়েছিল। অর্থাৎ এর উপর একটা মাইন্ড ম্যাপ, এখান থেকে আমি এমসিকিউ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ আ সাডেন মুভমেন্ট, ক্যাথলিন হঠাৎ করেই তার চাকা ঘোরানো বন্ধ করে দিল। লিনস আউট টু লিসেন, এবং একটু ঝুঁকলো শোনার জন্য। নোরা, we were to find out if it's Michael's there,
উই ওয়্যার টু ফাইন্ড আউট, বলছে আমাদেরকে খুঁজে বের করতে হবে, ইফ ইট ইজ মাইকেলস দেয়ার, এই যে শার্ট এবং এই যে মোজাটা পাওয়া গিয়েছে এটা মাইকেলের কিনা। সামটাইম, কখনো কখনো হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দা সি, কখনো কখনো সে যায় ওই সমুদ্রে, উইল বি ডাউন লুকিং বাই মানে খোঁজ করার জন্য সে কখনো কখনো যায়, সে মাঝে মাঝেই সমুদ্রে যায়। ক্যাথলিন বলছে হাউ উড দে বি মাইকেলস নোরা, এবার ক্যাথলিন বলছে এগুলো মাইকেলের কিভাবে হতে পারে নোরা। হাউ উড হি গো দ্য লেন্থ, কিভাবে সে যেতে পারে ওই লেন্থে, ওই দূরত্বে, অফ দ্যাট ওয়ে, অত দূরের দূরত্ব কিভাবে যেতে পারে, টু দ্য ফার নর্থ, উত্তর থেকে অত দূরের দূরত্ব কিভাবে যেতে পারে মাইকেল। নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট সেজ, ইয়াং প্রিস্ট বলেছে হি ইজ নোন দ্য লাইক অফ ইট, সে এরকমটাই জানে। ইফ ইটস মাইকেলস দেয়ার, যদি এগুলো মাইকেলের হয়, সে বলেছে ইউ ক্যান টেল হারসেলফ, তাহলে তাকে ইউ ক্যান টেল হারসেলফ, তাহলে তুমি তাকে বলতে পারো হি ইজ গট আ ক্লিন বুরিয়াল, যদি এটা মাইকেলের হয় তাহলে হারসেল বলতে এখানে মাউরিয়াকে বোঝানো হয়েছে, তুমি মাউরিয়াকে বলতে পারো যে তাকে একটা ক্লিন বুরিয়াল দেওয়া হয়েছে, অর্থাৎ যে তাকে একটা পরিষ্কার সমাধি দেওয়া হয়েছে, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। অ্যান্ড ইফ দে ওয়ার নট হিজ, এবং এগুলো যদি মাইকেলের না হয়, let no one say a word about them, যদি এগুলো মাইকেলের না হয় তাহলে তাকে এ ব্যাপারে যেন কিছু বলা না হয়। ফর, কারণ she will be getting her death says he, কারণ সে বিলাপ করে মারা যাবে, she will be getting her death অর্থাৎ সে মারা যাবে, says he with crying and lamenting, অর্থাৎ সে কেঁদে কেঁদে এবং বিলাপ করে সে নিজের মৃত্যু ডেকে আনবে, তাই তাকে যাতে এটা না বলা হয়। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড, যে দরজাটা নোরা প্রায় অর্ধেক বন্ধ করে রেখেছিল, ইজ ব্লোন ওপেন, যেটা সপাটে খুলে যায়, বাই দ্য গাস্ট অফ উইন্ড, অর্থাৎ বাতাসের ঝাপটায়, বাতাসের ঝাপটায়। তাহলে এই যে দরজাটা ছিল এটা কতটুকু খুলে যায়, কিসে খুলে যায়, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্যাথলিন বলছে লুকিং আউট অ্যাংশাসলি, একটু উদ্বিগ্ন ভাবে বাইরের দিকে তাকালো। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার, তুমি কি তাকে বার্টলেকে ঘোড়া নিয়ে আজকে গালওয়ে মেলায় যাওয়া বন্ধ করতে বলেছো, অর্থাৎ এখানে মাউরিয়ার উদ্দেশ্যে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ মাউরিয়াকে বলেছে কিনা তাই জিজ্ঞাসা করছে নোরাকে ক্যাথলিন। ডিড ইউ আস্ক হিম, তুমি কি তাকে বলেছো, ডিড ইউ আস্ক হিম, তুমি কি সরি ডিড ইউ আস্ক হিম, তুমি কি তাকে বলেছো, উড হি স্টপ, যে সে থামাবে কিনা, বার্টলেকে গোয়িং দিস ডে, আজকের দিনে যেতে, উইথ দ্য হর্সেস, ঘোড়াকে নিয়ে, টু দ্য গালওয়ে ফেয়ার, অর্থাৎ গালওয়ের যে মেলা সেই মেলাতে আজকে ঘোড়া নিয়ে যাতে না যায়, এ বিষয়ে তুমি কি ওই ইয়াং প্রিস্টকে বার্টলেকে বারণ করার জন্য বলেছো। এবার আমাদেরকে একটু জেনে নিতে হবে যে এখানে গালওয়ে ফেয়ার বলতে কি বোঝানো হয়েছে। অ্যারান আইল্যান্ডের লোকজন তোমার নিজেদের জিনিসপত্রগুলোকে এই এই গালওয়ে বে অর্থাৎ গালওয়ে সাগরের যে মেলা হতো সেই মেলার মার্কেটে বিক্রি করত। এরপরে কি বলে দিয়েছে নোরা, আই ওন্ট স্টপ হিম সেজ হি, অর্থাৎ সে বলেছে, সে বলতে এখানে ইয়াং প্রিস্ট বলেছে যে আমি তাকে থামাবো না, বাট লেট ইউ নট বি আফ্রেড, কিন্তু তোমরা ভয় পেও না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, হারসেলফ মানে হচ্ছে নোরা, এখানে মৌরিয়া নিজে প্রায় অর্ধেক রাত্রি ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, অ্যান্ড দ্য
Almighty God won't leave her destitute. Destitute মানে হচ্ছে ডিস্টিটিউট মানে এখানে মূলত কোনো কিছুকে কোনো কিছু থেকে তাকে বিরত রাখা, এরকম। অর্থাৎ ঈশ্বর তাকে সন্তান থেকে বিরত রাখবে না, অর্থাৎ won't leave her destitute, তাকে নিঃসন্তান রাখবে না। says he with no son living, ঈশ্বর তাকে পুত্রহীনা নিঃস্ব করবে না, এরকমটা বলেছে। নোরা, এবার ক্যাথলিন বলছে, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা। এবার ক্যাথলিন নোরাকে জিজ্ঞাসা করছে, নোরা এই যে সমুদ্র, এটা কি ওই হোয়াইট রক্স সাদা পাথরের দ্বারা কি সমুদ্রটা কি এখন খারাপ আছে, বা সমুদ্রটা কি এখন খুবই খারাপ, অর্থাৎ তার আবহাওয়াটা কেমন সেটা জানতে চেয়েছে। নোরা বলছে মিডলিং ব্যাড, প্রায় মাঝামাঝি খারাপ। গড হেল্প আস, ঈশ্বর আমাদের সাহায্য করুন। দেয়ারস আ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিক থেকে বাতাসের একটা তীব্র গর্জন শোনা যাচ্ছে। অ্যান্ড ইটস ওটস ইট উইল বি গেটিং ওয়েন দ্য টাইড টার্নড টু দ্য উইন্ড, যখন ঢেউয়ে বাতাস লাগবে তখন কিন্তু এটা সমুদ্রটা আরো উত্তাল হয়ে উঠবে। She goes over to the table with the bundle, তারপরে সে ওই বান্ডিলটা নিয়ে টেবিলের কাছে গেল। Shall I open it, আমি কি এটা খুলবো? ক্যাথলিন বলছে মেবি she would wake up as one, সম্ভবত সে আমাদের wake up on us মানে সম্ভবত সে জেগে আমাদের কাছে চলে আসতে পারে, and come in before we done, সম্ভবত সে জেগে যেতে পারে আমাদের কাজে, এবং আমাদের কাজ শেষ করার আগে সে আমাদের কাছে চলে আসতে পারে। কামিং টু দ্য টেবিল, তারপর টেবিলের কাছে এলো। ইটস আ লং টাইম উইল বি, আমরা অনেকটা সময় পাবো। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং আমরা দুজন কান্না করারও সময় পাবো। নোরা বলছে গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স, ভেতরের দিকে দরজার কাছে গেল এবং একটু শোনার ভান করলো, শোনার চেষ্টা করলো। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, সে বিছানায় নড়াচড়া করছে। সি উইল বি কামিং ইন এ মিনিট, সি উইল বি কামিং, সে সম্ভবত 1 মিনিটের মধ্যে চলে আসবে। ক্যাথলিন বলছে গিভ মি আ ল্যাডার, আমাকে একটা ল্যাডার দাও, আমাকে একটা মই দাও। অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট, এবং আমি এগুলোকে জ্বালানির যে লফট আছে সেখানে আমি এটাকে রেখে দেব। দ্য ওয়েস ইউ ওন্ট নো, যে জায়গাটাতে সে জানবে না, অফ দেম অ্যাট অল, এই কাপড় এবং মোজার বিষয়ে সে জানবে না। অ্যান্ড মেবি হোয়েন, এবং সম্ভবত যখন দ্য টাইড টার্নস, যখন ঢেউ কমে যাবে, সি উইল বি গোয়িং ডাউন, সে সম্ভবত নিচে যাবে। টু সি উড হি বি ফ্লটিং ফ্রম দ্য ইস্ট, যে পূর্ব দিক থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে মাইকেলের শরীর ভেসে এসেছে কিনা সেটা দেখার জন্য সে পূর্ব দিক থেকে ভেসে আসবে। এটা দেখার জন্য সে নিচে নামবে, সমুদ্রের নিচে নামবে। অর্থাৎ সমুদ্রের নিচে নামবে বলতে বোঝানো হয়েছে যে তারা সমুদ্র থেকে কিছুটা উঁচু অংশে অবস্থান করছে এবং নিচে সমুদ্রে যেতে হবে। টার্ফ লফট হচ্ছে এক ধরনের জ্বালানি রাখার কুঠার, যেটাকে বলা হয়। এখানে এ স্মল রুম অ্যাবাভ জাস্ট আন্ডার দ্য রুফ ফর কিপিং টার্ফ, আর টার্ফ মানে হচ্ছে জ্বালানি, যেটা মূলত ভেজিটেবল ম্যাটারকে ডিসপোজড করে জল দিয়ে বা অন্যান্য কার্বনাইজড বিষয় দিয়ে এগুলোকে ডিকম্পোজ করে কি করা হয়, জ্বালানি রূপে এটাকে ব্যবহার করা হয়, জ্বালানিতে পরিণত করা হয়। They put the ladder against the gable of the chimney, তারা ওই চিমনির যে গ্যাবেল ছিল, গ্যাবেল মানে একটা কুঠারের মতো অংশ, আমরা বলতে পারি দেওয়ালে একটা ত্রিভুজের মতো একটা আকৃতির একটা কুঠারের মতো যে অংশ করা ছিল সেই জায়গাতে রেখেছিল মইটাকে। ক্যাথলিন গোজ আপ, ক্যাথলিন উপরে উঠেছিল, এই ফিউ স্টেপ, কিছুটা উপরে। এন্ড হাইডস, অর্থাৎ মই থেকে কিছুটা উপরে উঠেছিল, পুরোপুরি ওঠেনি মইয়ের। এন্ড হাইডস দ্য বান্ডেল, এবং ওই বান্ডেলটাকে লুকিয়ে রেখেছিল ইন দ্য টার্ফ লফটে লুকিয়ে রেখেছিল, অর্থাৎ জ্বালানির কোঠায় লুকিয়ে রেখেছিল। মাউরিয়ে কামস ফ্রম
দ্য ইনার রুম। মাউরিয়া ভেতরের দরজা দিয়ে, ভেতরের মানে ঘর থেকে মাউরিয়া কিন্তু আসলো। মাউরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিন। মাউরিয়া ক্যাথলিনের দিকে উপরের দিকে তাকালো ক্যাথলিনের দিকে, অ্যান্ড স্পিকিং কুয়ারাসলি, এবং কুয়ারাসলি ক্যাথলিনকে জিজ্ঞাসা করলো। এখন কুয়ারাসলি মানে কি? মানে একটু প্রতিবাদের স্বরে আমরা বলতে পারি, একটু প্রতিবাদের স্বরে বা একটু উৎসুক ভাবে জিজ্ঞাসা করলো, isn't it tough enough you have for this day and evening? বলছে আজকের দিন এবং সন্ধ্যার জন্য কি যথেষ্ট জ্বালানি নেই? ক্যাথলিন বলছে, there's a cake baking at the fire for a short space. বলছে যে আগুনে কেক সাকা হচ্ছে ফর আ শর্ট স্পেস, কিছু সময়ের জন্য, মানে আর কিছুটা সময় বাকি আছে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, তারপরে জ্বালানিটাকে নিচে ফেলে দিল। অ্যান্ড বার্টলে উইল ওয়ান্ট ইট, এবং বার্টলে এটাকে চাইবে যখন দ্য টাইড টার্নস ইফ হি গোজ কনেমোরা, যদি সে কনেমোরা যায়, অর্থাৎ বার্টলে যদি কনেমোরা যায় এবং যদি সমুদ্রের ঢেউ যদি কমে আসে, তাহলে কিন্তু বার্টলে সমুদ্রে কনেমোরাতে যাওয়ার সময় কিন্তু এই পাউরুটিটা বা এই কেকটা চাইতে পারি, সেজন্য কেকটা আমি সেঁকতে দিয়েছি। নোরা পিকস আপ দ্য টার্প, নোরা জ্বালানিগুলো তুলে নিল, অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং পট ওভেনের পাশে গিয়ে সেটাকে কি করলো, সেটাকে রেখে দিল। পট ওভেন মানে বুঝতে পারছো, উনুন এখানে বোঝানো হচ্ছে। মাউরিয়া সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে একটা টুল রাখা ছিল, সেই টুলের উপরে মাউরিয়া বসে পড়লো। সি ওন্ট গো দিস ডে, সে আজকে যাবে না, আজকের দিনে সে যাবে না। উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড দ্য ওয়েস্ট, এই যে দক্ষিণ দিক থেকে এবং পশ্চিম দিক থেকে যেভাবে বাতাস উঠছে বা বাতাস বইছে, এই আবহাওয়াতে আজকের দিনে সে যাবে না। হি ওন্ট গো দিস ডে, সে আজকে তাকে যেতে দেবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, নিশ্চিত রূপে ওই ইয়াং পুরোহিতটা তাকে অবশ্যই যাওয়া থেকে থামাবে। নোরা বলছে হি উইল নট স্টপ হিম, সে তাকে থামাবে না মাদার, মা। আই হার্ড ইমন সিমন, স্টেফেন ফিটি অ্যান্ড কলাম শন সেইং হি উড গো। এবার দেখো, এদের কথা আমি আগে আলোচনা করেছিলাম, এরা ওই অ্যারান আইল্যান্ডে মাউরিয়াদের প্রতিবেশী হতে পারে বা বার্টলের বন্ধু বান্ধব ছিল। বলছে আমি শুনেছি মা, আমি শুনেছি ইমন সিমন, স্টিফেন ফিটি এবং কলাম শনের কাছ থেকে বলতে শুনেছি যে বার্টলে অবশ্যই যাবে। মাউরিয়া বলছে হোয়ার ইজ হি ইটসেলফ, মাউরিয়া বলছে বার্টলে কোথায়? নোরা বলছে হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার, সে সমুদ্রে গিয়েছে এটা দেখার জন্য যে সেখানে আর কোনো বোট সেলিং ইন দিস উইক, মানে আর কোনো জাহাজ এই সপ্তাহে ছাড়বে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট, এবং আমি এটাই ভাবছি, ওন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও, যে সে অত্যন্ত অল্প সময়ের জন্য, আমি এটাই ভাবছি যে সে বেশি সময় এখানে থাকবে না। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, যেহেতু ঢেউটা ওই যে গ্রিন হেড, সমুদ্রের গ্রিন হেডের কাছে কাছ পর্যন্ত এটা চলে এসেছে। অ্যান্ড দ্য হুকার্স ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, এবং হুকার্স ট্যাকিং ফ্রম দ্য ইস্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে পূর্ব দিক থেকে ছোট জাহাজ তার দিক পরিবর্তন করেছে, পূর্ব দিক থেকে ছোট জাহাজ, হুকার্স বলতে আমরা স্মল শিপ বলতে পারি, ট্যাকিং ফ্রম দ্য, অর্থাৎ তার দিক পরিবর্তন করেছে। ক্যাথলিন বলছে আই হিয়ার সামন পাসিং দ্য বিগ স্টোন, আমি শুনতে পাচ্ছি বড় বড় পাথরগুলোর ওপর দিয়ে কেউ আসছে। নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকিয়ে দেখলো, হি ইজ কামিং নাও হি ইন আ হারি, সে আসছে এবং সে অত্যন্ত দ্রুত আসছে। এই পর্যন্ত আমরা রাখলাম আজকের ভিডিওতে। আগামী ভিডিওতে বার্টলের প্রবেশ থেকে শুরু করে আমরা বাকি অংশটা তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা নাটকটা অত্যন্ত সহজভাবে বুঝতে পারছো। নাটকের লাইন বাই লাইন অ্যানালাইসিস করার পরে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর আলোচনা করব, এবং আমি তোমাদের পরীক্ষার আগে এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য
ম্যারাথন ক্লাস আমি রাখবো। আশা করব ওই ম্যারাথন থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ সকলকে।